গপ্প জাংশন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকের উপস্থাপনার সহযোগী পার্টনার অ্যাডস অ্যাডভার্টাইজিং এজেন্সি। বিস্তারিত জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কটিতে ক্লিক করো। চাঁদের চরকাবুড়ির সাথে তো আমরা সকলেই পরিচিত। চাঁদের নরম আলোয় প্রকৃতি আরও বেশি সুন্দর হয়ে ওঠে। চাঁদে গর্ত থাকলেও চাঁদের আলোর মায়ায় আমরা সকলেই আচ্ছন্ন। এই মায়ায় আচ্ছাদিত হতে হতে শুরু করছি আজকের উপস্থাপনা, গৌতম দাশগুপ্ত রচিত চাঁদ। দইখাতা স্কুলে চাকরি পাওয়ার আগে জায়গাটার নামই শুনিনি। খোঁজ খবর করে জানলাম প্রথমে বাসে হলদিবাড়ি পর্যন্ত যেতে হবে, তারপর টাটা ম্যাজিক জাতীয় ছোট গাড়িতে সাতকুড়া নামে একটা জায়গা, সেখানে নেমে ভ্যান রিক্সায় দইখাতা। এসব শুনে মনে মনে পিছিয়ে গেলাম খানিকটা। তবে দইখাতা নামটা আমাকে বেশ টানছে। দই খেতে আমি খুব ভালোবাসি। আর জায়গাটার নাম যখন দই দিয়ে শুরু, কে বলতে পারে দইখাতার দই হয়তো খুব সুস্বাদু। গিয়েই দেখি একবার। হলদিবাড়ি থেকে সাতকুড়া যাওয়ার রাস্তা তখন বেশ ভাঙাচোরা, বড় বড় গর্ত, বাস অনিয়মিত। যাচ্ছে একটা টাটা ম্যাজিকে, যেটা একবার ডান দিক আর একবার বাঁ দিকে কাত হয়ে হয়ে পড়ছে, প্রায় উল্টে যায় অবস্থা। তার সঙ্গে বাতাসে ধুলোর স্রোত। রাস্তার মাঝে একটা দুর্বল সেতু আছে। সেতুর সামনে সাইনবোর্ডে লেখা দুর্বল সেতু, ভারী যানবাহন চলাচল নিষেধ। গাড়ি পার হওয়ার সময় সেতুটা রীতিমতো দোলে। স্কুলে পৌঁছে বেশ ভাল লাগলো। আদিবাসী অধ্যুষিত এলাকা, ছাত্রছাত্রীরা বেশিরভাগই আদিবাসী উপজাতির। স্কুলের মুখোমুখি সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের শিবির, কাছেই বাংলাদেশ বর্ডার। তো একটা ছোট বাজার, যার বেশিরভাগ দোকান বন্ধ। শুনলাম সন্ধ্যায় নাকি সব দোকান খোলে, জমজমাট বাজার বসে। তবে প্রথম দিন স্কুল ছুটির পরে বাজারটা ঘুরে একটাও মিষ্টির দোকান দেখতে পেলাম না। বিএসএফের এক জওয়ানের সঙ্গে বাজারে আলাপ হলো। তিনি বললেন, नहीं सर जी, मिठाई का दुकान तो यहाँ पे नहीं है। लगता है इस दोई खाता में कोई दोई नहीं खाता। যাই হোক, রাস্তার দুর্ভোগটুকু বাদ দিলে স্কুলটা নেহাত খারাপ লাগছিল না। তাছাড়া কপালটা আমার খুব খারাপ ছিল না বলেই মনে হয়। বর্ষার আগেই সাতকুড়ার রাস্তা নতুন করে বানানো হলো। যাতায়াতের ধকল অর্ধেক কমে গেল। শুধু দুর্বল সেতুটা পার হওয়ার সময় ঠাকুরের নাম করতে হয়। তবে মোটামুটি অভ্যস্ত হয়ে উঠলাম। জুন মাসের শেষ দিন হেডমাস্টারমশাই অবসর নিলেন। স্কুলে বেশ বড় সড় একটা অনুষ্ঠান হলো। ছুটির পরে বিকেল 4টে অনুষ্ঠান শুরু। বিশেষ খাওয়া দাওয়ার আয়োজন রয়েছে, যেমন খাসির মাংস, ফুলকপি আলুর তরকারি আর ভাত। শেষ পাতে রসগোল্লা। এই অঞ্চলের বিভিন্ন স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষকেরা আমাদের বিদায়ী হেড স্যারের সম্পর্কে ভাষণ দিচ্ছেন, সঙ্গে ফুল ও উপহারের সম্বর্ধনা। আমার উপর দায়িত্ব পড়েছিল মানপত্র পাঠ করার। সে কাজটাও যথাসময়ে করলাম। তারপর ছাত্রছাত্রীদের আবৃত্তি আর নাচ, সেও চলল প্রায় ঘন্টা দেড়েক ধরে। এরই মধ্যে এলাকার একজন গণ্যমান্য ব্যক্তি তার বাগানের সুপারি নিয়ে এসে হাজির। 3 শিক্ষকের জন্য 3 ক্যারি ব্যাগ। সুপারি আমার কোনো কাজে লাগবে না এ কথা মনে হলেও সুপারিটা গ্রহণ করলাম। আকাশে মেঘেরা তৈরি হয়েছিল। অনুষ্ঠান শেষ করে আমরা যখন বেরোনোর জন্য প্রস্তুত, ব্যাস নামলো মুষলধারায় বৃষ্টি।
আধ ঘন্টা পরে বৃষ্টি যখন একটু থামলো, একজন মাস্টারমশাই বললেন, চলুন চলুন হেমন্তবাবু, আমার সঙ্গে বাইকে করে গৌরাঙ্গ বাজার অব্দি চলে যাবেন। চলুন চলুন, আর তারপর ওখান থেকে একটা টোটো করে হলদিবাড়ি। আরে আমি বুঝলেন কি না, আমি আপনাকে হলদিবাড়ি অব্দি নিয়ে যেতে পারতাম, কিন্তু আমার গিন্নি আবার খুব অসুস্থ, তো বুঝতেই পারছেন। সঙ্গে রেনকোট ছিল, সেটা পরে রওনা দিলাম। গৌরাঙ্গ বাজারে নেমে টোটো পেয়ে গেলাম, কিন্তু পেলে কি হবে, হলদিবাড়ি থেকে 5 মিনিটের দূরত্বে সেই দুর্বল সেতু, সেটা একটা ট্রাকের চাপে পড়ে একেবারে ভেঙে গেছে। টোটোগুলো উল্টো মুখে ফিরে আসছে, আর এই যাত্রীরা সব স্থানীয় লোক। কিন্তু আমাকে তো জলপাইগুড়ি ফিরতেই হবে, আর তার জন্য এই ভাঙা সেতু পেরিয়ে হলদিবাড়ি গিয়ে তারপর বাসে উঠতে হবে। টোটো ছাড়তেই হলো। সেতুটা দেখলাম মাঝখান থেকে ভেঙে উল্টো ধনুক হয়ে রয়েছে। মাঝামাঝি জায়গাতে যথেষ্ট জল। ট্রাকটা একপাশে কাত হয়ে রয়েছে, আশেপাশে লোকজন নেই। তবে রাস্তার ডান দিকে একটা মাটির বাড়ি, টিনের চালের লাউয়ের ডগা লকলক করছে, দরজার নিচে লণ্ঠনের আলোর আভাস। সেই বাড়ির দিকে এগোলাম। বৃষ্টি থামা পর্যন্ত একটা আশ্রয় তো দরকার, হয়তো চাও পেতে পারি 1 কাপ। বাড়িতে কেউ আছেন? একবার ডাকতেই সাড়া পাওয়া গেল। থাকবো না তো যাব কোন চুলোয়, মরণ। এক বৃদ্ধার কণ্ঠস্বর মনে হলো। ঠেলতে দরজাটা খুলে গেল। সামনের ঘরে কেউ নেই, ভিতর থেকে খুট খুট করে আওয়াজ আসছে, সেই সঙ্গে গজগজানি। কে বাবা তুমি, ভেতরে চলে এসেছো? নিতাইটাকে কতবার বললাম একটু সুপুরি দিয়ে যা, এইটুকু সুপুরিতে কি আমার সকাল অবধি চলবে? বাবু কোথায় নেশা করে পড়ে আছে না জুয়া খেলছে কে জানে। এই বুড়ি ঠাকুমার কথা কি তার মনে আছে? ভিতরের ঘরে উঁকি দিয়ে দেখি এক বুড়ি বিছানায় বসে আছে। সামনে পান আর অন্যান্য সামগ্রীতে ভরা একটা থালা, জাঁতি দিয়ে সুপারি কাটছে, তারই শব্দ হচ্ছে খুটখুট করে। বললাম, মাসিমা আমার সঙ্গে অনেক সুপারি আছে, তুমি নাও। বুড়ি এতক্ষণে তাকালো আমার দিকে। আমি সুপারির ক্যারিব্যাগটা এগিয়ে দিলাম। সুপারি পেয়ে বুড়ির সে কি খুশি! বলল, বেঁচে থাক বাবা, সুখে থাক। একটু চা করি, চা খাবি তো? না না, ব্যস্ত হয়েও না মাসিমা। আরে বর্ষার মধ্যে এসেছিস, একটু চা তো তোকে খেতেই হবে বাবা। এখানে বস একটু বাবা, এখানে বস। আচ্ছা তার আগে বলতো বাবা, তুই কে? আগে তো তোকে কখনো এখানে দেখিনি। তো নিজের পরিচয় দিলাম। বুড়ি চটপট চা বানিয়ে আনলো। চা খেতে খেতেই বৃষ্টির শব্দ বন্ধ হয়ে গেল। বাইরে চাঁদও উঠেছে মনে হলো। পুরনো ঘরের ফাঁক ফোকর দিয়ে আলো আসছে। চা শেষ করে বললাম, তাহলে আমি আসছি গো মাসিমা। ও চলে যাবি? আয় বাবা, আসিস আবার। আমার পিছে পিছে বুড়ি বারান্দাতে এসে দাঁড়ালো। আমি উঠোনে নেমে গেটের দিকে এগিয়ে যাচ্ছি। বুড়ি পেছন থেকে বলল, গেটটা যাওয়ার সময় লাগিয়ে দিস বাবা। বাইরে এসে গেট বন্ধ করার জন্য পিছন ফিরলাম। বুড়ি বারান্দায় দাঁড়িয়ে, চাঁদের আলো পড়েছে তার উপর। কিন্তু আমি কি দেখছি? কাপড়ের বাইরে বুড়ির মুখটা আর হাত দুটো দেখা যাচ্ছে। সেগুলো মড়ার মাথা আর কঙ্কালের হাত। ভিতরে লণ্ঠনের আলোয় স্বাভাবিক মানুষ। চাঁদের আলোতে বুড়ির আসল রূপ বেরিয়ে পড়েছে। আমি যেসব লক্ষ্য করছি সেটা বোধহয় বুড়ি বুঝতে পারেনি। সে নিজের মনে বকবক করেই চলেছে। কি যে সব কাণ্ড বুঝি না বাপু। এই তো দিব্য বৃষ্টি হচ্ছিল, আবার চাঁদ ওঠার কি কোনো দরকার ছিল? এরপরে আরো আশ্চর্য ঘটনা। আচমকাই ঘর বাড়ি সহ বুড়ি উধাও। সেখানে ধুধু ফাঁকা মাঠ।
কিছু নেই। মা দুর্গার নাম জপ করতে করতে মনে মনে নিজেকে বললাম, মা ভই। তারপর সেতুটার দিকে এগিয়ে গেলাম। সাঁতার জানি না, তবু যা থাকে কপালে বলে ভাঙা সেতুর রেলিং ধরে খানিকটা নামলাম। কাত হয়ে থাকা ট্রাকের ড্রাইভারের জানলাটা উপর দিকে রয়েছে, ঠিক যেন আকাশ দেখছে। সেটার উপর উঠে ট্রাকের ডালায় হামাগুড়ির মতো চলে ওপারে পৌঁছে গেলাম। পাকা রাস্তায় ওঠার পর পিছনে নদীর দিকে তাকিয়ে অবিশ্বাস্য লাগছিল। এভাবে সত্যি নদীটা পার হতে পারলাম আমি? হে বাবু, মাছ লিবি? মাছ লে না বাবু। গলাটা শুনে তাকালাম। চাঁদটা এখন আবার মেঘের আড়ালে। সেই আবছা আলোতে দেখি এক মেয়ে, আদিবাসী বলে মনে হলো। হাতে একটা হাঁড়ি, শাড়ি পরার ধরন একটু পুরনো কেতার। এদিককার আদিবাসী মেয়েরা এরকমভাবে শাড়ি পরে না, অন্তত আমার চোখে পড়েনি। তারাও বাঙালি মেয়েদের ধরনেই শাড়ি পরে। মেয়েটি আবার বলল, দেখ কেনে কত মাছ আমার কাছে। হে বাবু, লে না রে। বলে হাঁড়িটা আমার দিকে এগিয়ে ধরল। হাঁড়ির ভিতরে জ্যান্ত মাছের নড়াচড়া দেখতে পেলাম, কিন্তু ওসবে মনোযোগ দেওয়ার মতো সময় বা মানসিকতা কোনোটাই আমার ছিল না। আমার মাথায় হলদিবাড়ি গিয়ে বাস ধরবার তাড়া। বললাম, মাছ লাগবে না, তাছাড়া ব্যাগ তো নেই আমার সঙ্গে। মেয়েটি শুনে খিলখিল করে হেসে উঠল। ব্যাগ লাই বুঝি তোর কাছে? ব্যাগ লাই তো কি হইছে রে? আমাকে লে চল। এ দেখ কেনে। দেখে আমার চোখ কপালে ওঠার জোগাড়। মেয়েটি যেন নিজেই মাছ দিয়ে তৈরি, অথবা সে নিজেই একটা নদী। তার সর্বাঙ্গে কিলবিল করছে জল আর মাছ। হ্যাঁ, জল দিয়ে তৈরি সেই মেয়ের শরীর। রক্ত মাংস কিচ্ছু নেই, শুধু জল। আর সেই জলে সাঁতরে বেড়াচ্ছে মাছের ঝাঁক। ভয়ে, বিস্ময়ে অথবা আতঙ্কের কবলে পড়ার জন্য এইটুকুই যথেষ্ট ছিল। কিন্তু এই সময় চাঁদটা আবার বেরিয়ে এলো। চাঁদের আলো মেয়েটার উপর পড়তেই জল, মাছ সব কিছু হারিয়ে গেল। আমার সামনে এখন একটা শাড়ি পরা কঙ্কাল। সে বলে উঠল, ওহো, এ সাঁতটাকে লে না, আর পারি নে বাপু। হ্যাঁ তো শোধ তো তা করে না। বলতে বলতে মেয়েটি আবার জলের মতো গলে গেল। তারপর জলটুকু গড়িয়ে নদীতে নেমে গেল। হতভম্ব হয়ে দাঁড়িয়েছিলাম আমি। উল্টো দিক থেকে একটা জোরালো আলো এগিয়ে আসছিল। একটা বাইক আমার সামনে এসে থামল। স্টার্ট বন্ধ হলো। আরোহী নেমে এসে আমার সামনে দাঁড়ালো। মাথার হেলমেটটা নাড়াচাড়া করতে করতে বলল, ও, পুলটা ভেঙে গেছে, আজ তাহলে ওদিকে যাওয়া হচ্ছে না। ঠিক আছে, চাপ নেই। আপনি কি হলদিবাড়ি যাবেন? চলুন পৌঁছে দিই। ও মশাই, শুনছেন? ও মশাই। হ্যাঁ, কিছু বলছেন? আচ্ছা, তার মানে কিছু দেখে আপনি বমকে গেছেন। বুঝতে পেরেছি। আসলে ওই চাঁদটাই হলো ভিলেন, বুঝলেন কি না? নইলে এদিকে সন্ধ্যের পর যাদেরকে পথে ঘাটে দেখা যায় তারা কজনই বা আসল মানুষ বলুন? এতে কারও কিছু এসে যায় না। কেবল চাঁদটা তাদের আসল রূপ সবার সামনে ফাঁস করে দিয়ে খামোকা ভয় পাইয়ে দেয়। আচ্ছা, এভাবে হাটে হাড়ি ভেঙে দেওয়া কি ঠিক? আপনিই বলুন। চাঁদটা বড় শয়তান, বুঝলেন?
তাই তো দেখছি। ওই বুড়ি হলো নিতাইয়ের ঠাকুমা। এক রাতে বুড়ির জন্য সুপারি পাড়তে গাছে উঠেছিল নিতাই। ঝড় জলের রাত, গাছে বাজ পড়ল, গাছের সঙ্গে নিতাইও পুড়ে ছাই। ওই তো ওই গাছটা। সঙ্গে সঙ্গে কেউ বলে উঠল, এই তো আমি এই তোমার সঙ্গে কে গো হাবলুদা, এটা কে? ইনি? আরে ইনি তো দই খাতার মাস্টার। ও আচ্ছা আচ্ছা। সিঁড়িকে তাকিয়ে দেখি একটা বাজ পড়া সুপারি গাছের টঙে একটা কঙ্কাল গাছটাকে আঁকড়ে ধরে রয়েছে। ওরে বাবা! জানেন, আমিও আগে ভয় পেতাম। কুরিয়ারের কাজ করি তো, সন্ধ্যের দিকে এদিকটায় আসতে হয়। তবে এখন অভ্যাস হয়ে গেছে। গাছটা কেটে দেয় না কেন? কেটে দিয়েছে তো। এই গাছটাকে দিনের বেলায় দেখতে পাবেন না। এখানকার অনেক গাছকেই দিনের বেলায় দেখা যায় না মাস্টারমশাই। কেবল চাঁদনি রাতেই। ও, আর ওই ঠাকুমার কি হয়েছিল? ওই বুড়ি ঘরের মধ্যেই মরেছিল সাপের কামড়ে। হ্যাঁ, আর ওই মাছওয়ালি মেয়েটা? ও তো মুংলি, এই নদীতেই ডুবে মরেছিল। আমার জন্মের বহু আগের ঘটনা। নদীতে মাছ ধরে বিক্রি করত। এখনো মাছের দরকার হলে জ্যান্ত মানুষেরা এই নদীর পাড়ে এসে দাঁড়ায়, দাঁড়িয়ে হাঁক দেয়, মুংলি মাছ দে। হাঁক দিলেই মুংলি নদী থেকে উঠে এসে মাছ দিয়ে যায়। কুরিয়ার হলেও লোকটার সঙ্গে তেমন বড় সড়ো কোনো ব্যাগ ছিল না, তাই বাইকের পিছনে বসার মতো জায়গা ছিল। তাতে চড়ে হলদিবাড়ি পৌঁছলাম। কালীবাড়ির মোড়েই বাস পেয়ে গেলাম। লোকটাকে ধন্যবাদ জানিয়ে বাসে উঠে একটা জানলার সিটে বসলাম। লোকটার দিকে তাকিয়ে হাত নাড়লাম। কন্ডাক্টর আমার সিটের পাশেই দাঁড়িয়েছিল। বাইরে তাকিয়ে লোকটাকে একবার দেখেই বলে উঠল, ও মাই গড, ওটা হাবুল কুরিয়ার ছিল না? হ্যাঁ, ওই নামেই তো ডাকলো একজন। তাই দেখে মনে হলো। আসলে লোকটা গত বছরে বাইক অ্যাক্সিডেন্টে মারা গেছে। অবশ্য এখনো কুরিয়ারের কাজই করে। ওই নাম ঠিকানা লেখা খাম পার্সেল, বাক্স টাক্স যা থাকে, সন্ধ্যের আগে ওই যে বটগাছটা আছে ওর তলায় রেখে দিলেই একেবারে নিশ্চিন্ত। হাবুল কুরিয়ার ঠিক কিন্তু পৌঁছে দেবে, তাও আবার একেবারে ফ্রিতে, বুঝলেন? বাইরে তাকালাম। হাবুল হেলমেট খুলে ফেলেছে, একটা চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছে। চাঁদের সবটুকু আলো এখন ওর উপর পড়েছে। সেই আলোতে হাবুলের মাথার সাদা খুলির উপর চকচকে কালো চুল। কঙ্কাল হাতে ধরা চিরুনি দিয়ে সে নিশ্চিন্তে আঁচড়ে চলেছে। আমার দিকে তাকিয়ে এবার সেই কঙ্কাল হাত নাড়ল। তারপর বাস ছেড়ে দিল। আশা করি আজকের গল্প তোমাদের ভালো লেগেছে। আমাদের উপস্থাপনা ভালো লাগলে বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনের সাথে শেয়ার করো। তোমাদের এইটুকু প্রচেষ্টাই আমাদের নতুন নতুন কাজ করতে উদ্বুদ্ধ করবে। আজকের মতো এইটুকু। ফেরত আসছি আবার আগামী সপ্তাহে।